সবাই ভালো আছো। আমি গত সপ্তাহের মধ্যে ক্লাস নিয়েছিলাম ডিগ্রির পরীক্ষা। আজকে 9 অক্টোবর 2020 আমি আবার একটা ক্লাস নিচ্ছি। বিএ বিএসএস পাস রাষ্ট্র বিজ্ঞান বিধিপত্র। আমার নাম হচ্ছে মোহাম্মদ নাসির উদ্দিন, কর্ণফুলী সরকারি কলেজ। আজকের আলোচ্য বিষয় হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দল ব্যবস্থার প্রকৃতি ও বৈশিষ্ট্য আলোচনা করা। রাজনৈতিক দল ব্যবস্থার প্রকৃতি মানেই হচ্ছে এদেশের মধ্যে রাজনৈতিক দলগুলোর ধরন কিরকম, কোন ধরনের রাজনৈতিক দলগুলো দেশের মধ্যে বিদ্যমান আছে, এগুলো সম্পর্কে আলোচনা। তার আগে আমাদের একটু জানতে হবে, পিছনে যেতে হবে, বাংলাদেশ কিভাবে জন্ম নিয়েছে। 190 বছর ব্রিটিশ শাসনের মধ্য দিয়ে পাকিস্তান সৃষ্টি হলো। পাকিস্তানের 26 বছর রাজনীতির পর বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি ছোট্ট দেশ হিসেবে বিশ্বের মানচিত্রে অভ্যুদয় হল। তাহলে প্রায় 200 বছর ধরে আমরা রাজনৈতিকভাবে পলিটিক্যাল কালচার তেমন ডেভেলপ হয়নি। ব্রিটিশ পিরিয়ডের মধ্যে দুটি রাজনৈতিক দল শেষ পর্যায়ে সৃষ্টি হয়েছিল। প্রথমটি হচ্ছে জাতীয় কংগ্রেস, পরবর্তীতে 1906 সালে সৃষ্টি হয়েছিল মুসলিম লীগ। তারপরে পাকিস্তান সৃষ্টি হওয়ার পর সেখানেও তেমন উন্নত রাজনীতি সংস্কৃতির বিকাশ সম্ভব হয় না। যার ফলে স্বাধীন বাংলাদেশের মধ্যেও উত্তরাধিকার সূত্রে আমরা উন্নত রাজনীতি সংস্কৃতি হয়নি বিদায় এখানেও দল ব্যবস্থার তেমন উন্নত হয়নি। রাজনৈতিক দল ব্যবস্থার প্রকৃতি বৈশিষ্ট্য আলোচনা করার পূর্বে আমাদের জানা দরকার পলিটিক্যাল পার্টি বা রাজনৈতিক দল বলতে কি বুঝি। আধুনিক বিশ্ব ব্যবস্থা হচ্ছে পলিটিক্যাল পার্টির প্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থা। প্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থার অর্থই হচ্ছে রাজনৈতিক দল কর্তৃক সরকার পরিচালনা, রাষ্ট্র পরিচালনা, দেশ পরিচালনা। জনগণের প্রতিনিধি বাছাই করার উত্তম পন্থা হচ্ছে রাজনৈতিক দল। রাজনৈতিক দলের মাধ্যমে জনগণের প্রতিনিধি বাছাই হয়, সরকার পরিচালনা করে, দেশ পরিচালনা করে। আধুনিক গণতন্ত্র হলো পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। রাজনৈতিক দল হলো আধুনিক প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের প্রাণ। গণতন্ত্র খ্রিস্টপূর্বে যখন জনসংখ্যা ছিল কম, তখন ডাইরেক্ট ডেমোক্রেসি ছিল। কিন্তু আজকে বৃহৎ রাষ্ট্রের মধ্যে কোটি কোটি মানুষের সমন্বয়ে দেশ পরিচালিত হয়, সেখানে প্রতিনিধির মাধ্যমেই একটি রাষ্ট্র, একটি সরকার। তাহলে রাজনৈতিক দল বলতে এমন একটি গোষ্ঠীকে নির্দেশ করে যা মোটামুটিভাবে সংগঠিত, যা একটি রাজনৈতিক ইউনিট হিসেবে কাজ করে, যা ভোট প্রদানের মাধ্যমে সরকারকে নিয়ন্ত্রণ করতে চায় এবং সাধারণ নীতিমালা প্রণয়ন ও কার্যকরী করার মাধ্যমে সরকারি ক্ষমতা অর্জনে তৎপর। তাহলে মোটামুটি আমরা বুঝলাম রাজনৈতিক দল বলতে আমরা বুঝি এমন কতগুলি জনসমষ্টি যার আদর্শগতভাবে ঐক্যমত পোষণ করে, সেই আদর্শকে বাস্তবায়ন করার জন্য ক্ষমতায় যেতে চায়, ক্ষমতায় গিয়ে সেই আদর্শগুলো বাস্তবায়নের জন্য প্রচেষ্টা চালায়, তাকে পলিটিক্যাল পার্টি বলা হয়। বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীগণ বিভিন্নভাবে রাজনৈতিক দলের সংজ্ঞায়িত করার চেষ্টা করছেন। তন্মধ্যে আর্নেস্ট পার্কার বলেন, রাজনৈতিক দল হল বিশেষ একটি মতাদর্শের দ্বারা পরিচালিত এমন একটি দল যা জাতীয় স্বার্থের দ্বারা উদ্বুদ্ধ হয়ে দেশের সাধারণ স্বার্থ সম্পর্কে বিষয়ে ব্যাপক কর্মসূচি গ্রহণ করে নির্বাচন মণ্ডলের সমর্থন লাভের চেষ্টা করে। অধ্যাপক গেটেল বলেন, রাজনৈতিক দল মোটামুটিভাবে সংগঠিত এমন একটি নাগরিক সম্প্রদায় যারা রাজনৈতিক সংগঠন হিসেবে কাজ করে এবং যারা তাদের ভোটদান ক্ষমতা দ্বারা সরকারকে নিয়ন্ত্রণ ও সাধারণ নীতিগুলি কার্যকর করতে চেষ্টা করে। আরেকজন রাজনীতিবিজ্ঞানী অধ্যাপক ম্যাকাইভার বলেন, পলিটিক্যাল পার্টি ইজ অ্যান অ্যাসোসিয়েশন organized in support of some principle of policy which
ডিটারমিনেট অফ গভর্নমেন্ট, অর্থাৎ রাজনৈতিক দল হচ্ছে কোনো নীতির সমর্থনে সংগঠিত সংঘ বিশেষ যা নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতা দখলের মাধ্যমে বৃহৎ কর্মসূচি বাস্তবায়ন করতে সচেষ্ট হয়। উপরোক্ত সংজ্ঞাগুলো বিশ্লেষণ করলে বলা যায় যে রাজনৈতিক দল বলতে একই রাজনৈতিক আদর্শে বিশ্বাসী এমন একদল নাগরিককে বোঝায় যারা সংঘবদ্ধ হয়ে রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতায় যাওয়ার জন্য প্রচেষ্টা চালায় এবং ক্ষমতায় গিয়ে তাদের আদর্শ নীতিকে দেশের মধ্যে বাস্তবায়ন করার জন্য প্রচেষ্টা চালায়। তাহলে আমরা মোটামুটি পলিটিক্যাল পার্টির বা রাজনৈতিক দলের সংজ্ঞা বলতে আমরা কি বুঝি তা বিশ্লেষণ করলাম বা বর্ণনা করলাম। এখন আমাদের আসল বিষয় হচ্ছে বাংলাদেশের মধ্যে দল ব্যবস্থার প্রকৃতিটা কিরকম, বৈশিষ্ট্যটা কিরকম। বাংলাদেশের মধ্যে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে তাদের ঐতিহ্যগত বৈশিষ্ট্য, যেমন আমরা দেখতে পাই দল ব্যবস্থার ভিত্তি। বাংলাদেশ সাধারণত দক্ষিণ এশিয়ার একটি ক্ষুদ্র দেশ। এখানে দুটি জিনিসের উপাদানের ভিত্তি করে পলিটিক্যাল পার্টি বাংলাদেশে জন্ম নিয়েছে। একটি হচ্ছে ধর্মীয় উপাদান, আরেকটা হচ্ছে অর্থনৈতিক উপাদান। ধর্মীয় উপাদানের ভিত্তিতে যেসব পলিটিক্যাল পার্টি জন্ম, যেমন জামাত ইসলাম, নিজামী ইসলাম, খেলাফতে রব্বানী এবং আরো অন্যান্য মুসলিম লীগ, আরো অন্যান্য দল, এগুলো ধর্মের ভিত্তিতে দল গঠন হয়েছে। তাদের উদ্দেশ্য আদর্শ ধর্মীয় উপর নির্ভরশীল। আর অন্যান্য দলগুলো যেমন আওয়ামী লীগ, বিএনপি, ন্যাপ আর অন্যান্য যেগুলো পলিটিক্যাল পার্টি আছে, এগুলো অর্থনৈতিক উপাদানের ভিত্তিতে উপাদান নিয়ে দল গঠন করা হয়েছে, দলের অবস্থান। তাহলে আমরা বুঝতে পারি বাংলাদেশের দুইটি উপাদানের ভিত্তি করে দল সৃষ্টি, একটা হচ্ছে ধর্মীয় আর একটা হচ্ছে অর্থনৈতিক উপাদানের উপর ভিত্তি করে। 2 নম্বর, বহুদলীয় ব্যবস্থা। বাংলাদেশ জন্মলগ্ন থেকেই অনেক দলের সৃষ্টি হয়েছে। এখানে বহুদলীয় ব্যবস্থা বিদ্যমান থাকায় যেমন তেমন দলের জন্ম হয়েছে। বর্তমানে প্রায় 180-র মতো রাজনৈতিক দলের উপস্থিতি লক্ষ্য করা যায়। এত দলের উপস্থিতির কারণেই বাংলাদেশের মধ্যে অসংখ্য রাজনৈতিক দলের অবস্থার কারণে একটি অসুস্থ রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করেছে, যা দেশের জন্য কল্যাণকর নয়। বহুদলীয় ব্যবস্থার অর্থ হচ্ছে নিজের ইচ্ছনে যখন তখন যে কোনো ব্যক্তির পলিটিক্যাল পার্টি সৃষ্টি করতে পারে। সেই জন্য একটি ইংরেজি প্রবাদ আছে, 1 Bengali is a poet, 2 Bengali from a political party, 3 Bengali from two political party। অর্থাৎ বাংলাদেশের মধ্যে একটা ইংরেজি প্রবচন হচ্ছে, যখন একজন বাঙালি নিজেকে বুদ্ধিজীবী ভাবে কবি ভাব মনে হয়, যখন 2 জন বাঙালি একত্রিত হয় একটা পলিটিক্যাল পার্টি সৃষ্টি হয়, যখন 3 জন বাঙালি একত্রিত হয় তখন 2টি পলিটিক্যাল পার্টি সৃষ্টি হয়। তাহলে বোঝা যাচ্ছে আমাদের দেশের মানুষের চিন্তাধারা, মানুষের মন মানুষের কিরকম। তাহলে দল সৃষ্টি করার জন্য মনে হয় এদেশের মধ্যে একটা জোয়ার সৃষ্টি হয়েছে, যার ফলে 180টি দলের বর্তমানে জন্ম হয়েছে। বিশ্বের কোথাও এত রাজনৈতিক দলের উপস্থিতি লক্ষ্য করা যায় না। 3 নম্বর, বাম, ডান ও মধ্যপন্থী দল। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে বিশ্লেষণ করলে আমরা 3টি ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে বাম দল। বাম দলের উদ্দেশ্য হচ্ছে এদেশের মধ্যে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা, রাষ্ট্রের ক্ষমতা দখল করে এদেশে সমাজতন্ত্র বাস্তবায়ন করা। তারা ব্যক্তিগত ক্ষমতার ব্যক্তির সেই রাষ্ট্রীয় তারা ব্যক্তি মালিকানাকে বেশি, সেই রাষ্ট্রীয় মালিকানাকে গুরুত্ব দেয়, যেমন সিপিবি, ন্যাপ, কমিউনিস্ট পার্টি আরো অনেক। ডানপন্থী দলগুলো বলতে আমরা বুঝি বিশেষ করে যারা ধর্মীয় উপাদানের উপর ভিত্তি করে তৈরি। তারা ক্ষমতায় গিয়ে ইসলামী আদর্শকে বাস্তবায়ন করতে চায় এবং ইসলামী নিয়ম কানুনের ভিত্তিতে দেশ পরিচালনা করার জন্য তারা খুবই তৎপর। তারা প্রত্যেকটি ডানপন্থী দলগুলোই
ক্ষমতা যাওয়ার উদ্দেশ্য হচ্ছে এদেশের দেশকে ইসলামীকরণ করা, ইসলামকে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা। যেমন জামাত ইসলাম, নিজাম ইসলাম, খেলাফতে রব্বানী, মুসলিম লীগ, এসব দলগুলো তাদের কর্মসূচি হচ্ছে ক্ষমতায় গিয়ে তাদের ইসলামীকরণ করা, ইসলামকে বাস্তবায়ন করা। এই দুই বাম ও ডানের মধ্যবর্তী আর কিছু পলিটিক্যাল পার্টি আছে, যেমন বিএনপি, জাতীয় পার্টি, অন্যান্য দলগুলো। তারা ডানও নয় এবং বামও নয়, তারা তাদের একটা কর্মসূচি আছে, এই কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য তারা তৎপর। তারা আবার সমাজতন্ত্রও চায় না, আবার ধর্মীয় তন্ত্রও চায় না। কিন্তু এই মধ্যবর্তী দলগুলোর উদ্দেশ্য হচ্ছে পুঁজিবাদ এবং সমাজতন্ত্রের সংমিশ্রণে একটি রাষ্ট্র পরিচালনা করা। তাহলে আমরা বুঝে নিলাম বাংলাদেশের মধ্যে 3 ধরনের পলিটিক্যাল পার্টির অস্তিত্ব বিদ্যমান: বাম, ডান ও মধ্যপন্থী। 4 নম্বর, সীমিত সাংগঠনিক কাঠামো। বাংলাদেশের মধ্যে কয়েকটি রাজনৈতিক দল ছাড়া সিংহভাগ রাজনৈতিক দলের কোনো সাংগঠনিক কাঠামো নাই। শুধুমাত্র শহর কেন্দ্রিক তাদের অবস্থান। মাত্র হাতে গোনা 3-4টি ছাড়া পলিটিক্যাল পার্টির সাংগঠনিক কাঠামোওয়ালা পলিটিক্যাল পার্টি বাংলাদেশে নেই বললে চলে। আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, জাতীয় পার্টি মোটামুটি ভাবে বাংলাদেশের আনাচে কানাচাদের সাংগঠনিক কাঠামো বিদ্যমান আছে। তাহলে 180টি পলিটিক্যাল পার্টির মধ্যে 60টি ছাড়া বাকি সিংহভাগ পলিটিক্যাল পার্টি সীমিত সাংগঠনিক কাঠামো দ্বারা পরিচালিত হচ্ছে। 5 নম্বর হচ্ছে একাত্মতার সংকট। বাংলাদেশের পলিটিক্যাল পার্টির অন্যতম একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে একাত্মতার সংকট। বাংলাদেশের জন্মলগ্ন থেকেই এই পর্যন্ত জাতীয় স্বার্থের ব্যাপারে পলিটিক্যাল পার্টি একমত পোষণ করেছে, সেটা নমুনা খুবই কম পাওয়া যায়। শুধুমাত্র 1991 সন ছাড়া বাকি সিংহভাগ সময়ের মধ্যেই পলিটিক্যাল পার্টির মধ্যে বিদ্বেষপূর্ণ পরিবেশ বিদ্যমান ছিল। তারা জাতীয় স্বার্থের ক্ষেত্রে একাত্মতা এবং মতৈক্য পৌঁছতে তারা সক্ষম হয় নাই। তাহলে দেখা যাচ্ছে এদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে একাত্মতার সংকট হচ্ছে প্রকট। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা। 6 নম্বর হচ্ছে দল ত্যাগ। বাংলাদেশের পলিটিক্যাল পার্টির মধ্যে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে রাজনৈতিক দল ত্যাগ করা। স্বার্থের জন্য, অর্থের জন্য এবং যে কোনো মুহূর্তে তারা একটি দল ত্যাগ করে আরেকটি দলে যোগদান করে। বিশেষ করে দেখা যায় এই দল ক্ষমতাসীন থাকে, বিরোধী দল থেকে সেই ক্ষমতাসীন দলের মধ্যে তারা ত্যাগ করে সেখানে সেই দলের মধ্যে যোগদান করে। আবার দেখা যায় ক্ষমতার দ্বন্দ্বের জন্য বা পদের জন্য মনোমালিন্য হয়ে এক দল ভেঙে আরেকটি দল গঠন করে। এই দল ত্যাগটাই হচ্ছে আমাদের দেশের মধ্যে একটা অন্যতম বৈশিষ্ট্য বা অন্যতম একটা সংস্কৃতি হিসাবে আবির্ভূত হয়েছে। 7 নম্বর আদর্শগত দিক। বাংলাদেশের মধ্যে এত ভিন্ন আদর্শগত রাজনৈতিক দলের উপস্থিতি আর বিশ্বের কোন রাষ্ট্রের মধ্যে দেখা যায় না। কেউ চায় সমাজতন্ত্র, কেউ চায় ইসলামী আদর্শ, আবার কেউ চায় ধর্ম নিরপেক্ষতা। এই ধরনের যে বহুমুখী আদর্শ রাজনৈতিক দলের বিদ্যমান পৃথিবীর অন্য কোথাও দেশে এরকম আছে বলে মনে হয়। তাহলে এই আদর্শগত ভিন্নতার কারণেই বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে পরস্পর বিচ্ছিন্নতাবোধ সৃষ্টি হয়েছে বলে মনে হয়। কারণ আদর্শগত অমিল থাকার কারণেই একদল অপর দলের বিরুদ্ধেই লেগেই থাকে, যার ফলে এদেশের মধ্যে উন্নত রাজনৈতিক সংস্কৃতি ডেভেলপ হতে পারে না। 8 নম্বর হচ্ছে অভ্যন্তরীণ দলীয় কুন্দল। বাংলাদেশের জন্মলগ্ন থেকে একটা বৃহত্তর পলিটিক্যাল পার্টি আওয়ামী লীগ ছাড়া আর তেমন আর 2-একটা পলিটিক্যাল পার্টি ছিল মুসলিম লীগ, খেলাফতে রব্বানী, এই 2-একটা পলিটিক্যাল পার্টি ছিল। কিন্তু আভ্যন্তরীণ কুন্দলের কারণেই 2020 সালে গিয়া 180 পলিটিক্যাল পার্টির অস্তিত্ব বিদ্যমান।
তাহলে কি পরিমাণ আভ্যন্তরীণ দলীয় কুন্দল থাকার কারণে এত রাজনৈতিক দলের উপস্থিতি লক্ষ্য করা যায়। তাহলে পলিটিক্যাল রাজনৈতিক দলগুলোর আভ্যন্তরীণ কুন্দল অসম্ভব বৃহৎ আকার ধারণ করেছে বিদায় দিন দিন দলীয় কুন্দলের কারণে বাংলাদেশের মধ্যে রাজনৈতিক দলের প্রতিষ্ঠাটা রাজনৈতিক দলের বৃদ্ধি পাচ্ছে। তাহলে বাংলাদেশের দল ব্যবস্থার প্রকৃতির মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ প্রদান হচ্ছে অভ্যন্তরীণ দলীয় কুন্দল। 9 নম্বর, অসংগঠিত দল ব্যবস্থা। সুশৃঙ্খল দল হচ্ছে দেশের জন্য, জাতীয় স্বার্থের জন্য মঙ্গলজনক। বাংলাদেশের মধ্যে সুসংগঠিত রাজনৈতিক দল লক্ষ্য করা তেমন যায় না। যদিও হাতে গোনা দু একটি দল আছে, তার মধ্যেও সেখানে সুশৃঙ্খল এবং সুসংগঠিত দল ব্যবস্থা উপস্থিতি লক্ষ্য করা যায় না। কারণ এখানে জাতীয় স্বার্থ চেয়ে ব্যক্তি স্বার্থ, অর্থনৈতিক স্বার্থ, ক্ষমতালু প্রকট আকার ধারণ করায় এই রাজনৈতিক দলগুলো গ্রামে গঞ্জে থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত শৃঙ্খলতা বিদ্যমান নাই। অন্য একটি কারণ হচ্ছে, অসংগঠিত হওয়ার কারণ হচ্ছে দলের মধ্যে কোনো রাজনৈতিক চর্চা বিদ্যমান না থাকার কারণে সেখানেও কোন দল বৃদ্ধি পাচ্ছে। তাহলে অসংগঠিত রাজনৈতিক দল ব্যবস্থা হচ্ছে অন্যতম আরেকটি বৈশিষ্ট্য। 10 নম্বর হচ্ছে বিদেশি শক্তির প্রভাব। বাংলাদেশের জন্মলগ্ন থেকেই এদেশের মধ্যে বিদেশি শক্তির থাবা থেকে মুক্ত হতে পারে নাই। প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি কোনো না কোনো দেশের সাথে লেজুর ভিত্তি হয়ে পরিচালিত হয়। তারা অর্থনৈতিক সাহায্য বা অস্ত্র সাহায্য, সামরিক সাহায্য, বিভিন্ন সাহায্যের মাধ্যমে এদেশের মধ্যে তাদের প্রভাব বিস্তার করার জন্য চেষ্টা চালায়। এই সুযোগে উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ বিশ্বের বড় বড় শক্তির নিকট তারা প্রধানত হতে বাধ্য হয়, যার কারণে এদেশের মধ্যে বিদেশি শক্তিরা নাক গলায়। তাহলে বাংলাদেশের একটা আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি বিদেশি শক্তির প্রভাব দ্বারা পরোক্ষ হোক বা ডাইরেক্ট হোক বিদেশি শক্তি দ্বারা এখানে প্রভাবিত হচ্ছে। বিদেশি শক্তির কারণেই দেশের মধ্যে রাজনৈতিক দলের বিভাজন, রাজনৈতিক দলের দ্বন্দ্ব আরো বৃদ্ধি পাচ্ছে। তাহলে দেখা যাচ্ছে বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থার মধ্যে বিদেশি শক্তির প্রভাব একটা প্রকট হয়ে আছে। 11 নম্বর, অঙ্গ দলের প্রভাব। আমরা দেখতে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি কিছু অঙ্গ দল আছে, শ্রমিক দল, যুব দল, ছাত্রফ্রন্ট, বিভিন্ন রকমের অঙ্গ সংগঠন অঙ্গ দল আছে। এই দলগুলো রাজনৈতিক দলকে প্রভাবিত করে, রাজনৈতিক দলও তাদেরকে গুরুত্ব দেয়, কারণ দেশের প্রত্যেকটা জায়গায় তাদের প্রভাব বিস্তার করার জন্য এই অঙ্গ দলগুলো তাদের প্রয়োজন বিধায়। এই অঙ্গ দলগুলো যেমন পলিটিক্যাল পার্টিকে প্রভাবিত করে, পলিটিক্যাল পার্টিও অঙ্গ দলের উপর নির্ভরশীল হয়ে যায়। দেখা যাচ্ছে আমরা আমাদের দেশের বাংলাদেশের দলগুলোর মধ্যে অঙ্গ দলের প্রভাব খুব বেশি। 12 নম্বর, ব্যক্তিকেন্দ্রিক দলের অস্তিত্ব। বাংলাদেশের মধ্যে আরেকটা জিনিস দেখা যাচ্ছে, জনগণের সেই ব্যক্তিকে নির্ভর করে দেশ পরিচালিত, রাজনৈতিক দলগুলো পরিচালিত হয়। বাংলাদেশের বৃহত্তর পলিটিক্যাল পার্টিগুলো ব্যক্তিকেন্দ্রিক। তাহলে ব্যক্তির উপর নির্ভর করেই এই দলের অস্তিত্ব বিদ্যমান। যখন এই ব্যক্তিগুলো যখন বা সরে যায় বা কোনো কারণে প্রসারিত হয়, সেই দলের অস্তিত্বও বিপন্ন হয়ে যায়। ব্যক্তিকে কেন্দ্র করে আবর্তিত, ব্যক্তিকে কেন্দ্র করে প্রভাবিত, ব্যক্তি ক্ষেত্রেই এদেশের মধ্যে অনেক দলগুলো পরিচালিত হচ্ছে, যার ফলে জনগণের সর্বস্তরের ক্ষেত্রে এই দলের এইসব দলগুলো জনপ্রিয়তা দিন দিন অনেক সময় হ্রাস পাচ্ছে। তাহলে আমরা দেখতে পাই বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে, বৈশিষ্ট্য হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক দলের অস্তিত্ব। আবার এমনও আছে কিছু শুধু ব্যক্তিকেন্দ্রিক দলের কারণে নাম সর্বোচ্চ দল, শুধু ব্যক্তিকেই চিনি, আর কোনো জনসমর্থন সে দলের মধ্যে নেই। শুধু পেপারের মাধ্যমে বিবৃতি
বা নাম সংঘর্ষ শুধু লিডার ছাড়াই আর কোনো জনসমর্থন পাওয়া যায় না। অধিকাংশ দলগুলো হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক, জনস্বার্থ কেন্দ্রিক নয়, জনগণ কর্তৃক সমর্থিত নয়। তাহলে আমরা বলবো বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক দলের অস্তিত্ব। 13 নম্বর হচ্ছে বিরোধী দল ও সরকারি দলের মধ্যে দ্বন্দ্ব। বাংলাদেশের সিংহভাগ সময় দেখা যায় বিরোধী দল সরকারি দলের মধ্যে পরস্পর দ্বন্দ্ব লেগেই থাকে। এক দল সরকার ক্ষমতায় গেলেই বিরোধী দল সেই দলকে ক্ষমতা উৎখাত করার চেষ্টা চালায়, আবার এক দল ক্ষমতায় গেলে বিরোধী দলকে ধ্বংস করার জন্য প্রচেষ্টা চালায়। এক দল আরেক দলকে উৎখাতের জন্য তাদের যেমন পলিটিক্যাল পার্টির উদ্দেশ্য হয়ে দাঁড়ায়। তাহলে দেখা যাচ্ছে বিরোধী দল এবং সরকারি দলের দ্বন্দ্বই হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক নীতি। এখান থেকে উত্তরণের জন্য কোনো দলেই প্রচেষ্টা চালাচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি মিছিল, মিটিং, হরতাল সবকিছু হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দলের একটা সংস্কৃতি। বিরোধী দলের উদ্দেশ্য হচ্ছে গঠনমূলক সমালোচনা করা, কিন্তু সেটা না করে তাদের সরকারের সমালোচনার জন্যই সমালোচনা করে থাকে। শুধু ভালো কাজ করলেই সমালোচনা, খারাপ কাজ করলেও সমালোচনা করা তাদের অভ্যাসে পরিণত হয়ে যায়। আর সরকারি দলও বিরোধী দলকে শ্রদ্ধার সাথে গ্রহণ করে তাদের মতামতকে গুরুত্ব না দিয়ে সেই বিরোধী দলকে উৎখাতের জন্য প্রচেষ্টা চালায়। তাহলে দেখা যাচ্ছে সরকারি দল বিরোধী দল পরস্পর দ্বন্দ্বই হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির বৈশিষ্ট্য পরিণত হয়েছে, যা দেশের জন্য খুবই অমঙ্গলজনক। 14 নম্বর হচ্ছে রাজনৈতিক অস্থিতিশীলতা। বাংলাদেশের মধ্যে রাজনৈতিক অস্থিতিশীলতা একটি কমন জিনিস, কারণ বিরোধী দল যখন ক্ষমতায় না থাকে সরকারকে উৎখাতের জন্য তারা বিভিন্ন কর্মসূচি দেয়, হরতাল এবং অহিংস রাজনীতি, সহিংস রাজনীতি গুরুত্ব বেশি দেয়। আর সরকারি দলও বিরোধী দলকে গুরুত্ব না দিয়ে তাদেরকে মাঠের দিকে, রাস্তার দিকে ঠেলে দেয়। ফলে রাজনৈতিক অস্থিরতা যখন বিদ্যমান থাকে, একটি দেশের মধ্যে রাজনৈতিক অস্থিরতা যখন বিদ্যমান থাকবে সে দেশের মধ্যে উন্নয়ন গতি স্লথ হয়ে যায়, উন্নয়নের গতি বাধা সৃষ্টি হয়। রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির জন্য অন্যতম দায়ী হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলো। পলিটিক্যাল পার্টির উদ্দেশ্য হচ্ছে তালগাছ মানে বিচার মানে তালগাছ থামা। প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির মানসিকতাই হচ্ছে শুধু আমি যা বলি তাই সঠিক, আর বাকিগুলো সব মিথ্যা। তাহলে এই ধরনের রাজনৈতিক সংস্কৃতির কারণেই আমাদের দেশের মধ্যে রাজনৈতিক অস্থিতিশীলতা বিদ্যমান থাকে। আজ পর্যন্ত প্রত্যেকটা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এই পর্যন্ত রাজনৈতিক অস্থিতিশীলতায় বিদ্যমান থাকে। তাহলে দেশের স্থিতিশীলতা যতদিন পর্যন্ত আসবে না, তাহলে বাংলাদেশের মধ্যে উন্নয়ন তেমন ত্বরান্বিত হবে না। 15 নম্বর হচ্ছে নিম্ন রাজনৈতিক সংস্কৃতি। আমাদের উত্তরাধিকার সূত্রে পেয়ে আসলাম ব্রিটিশ আমল থেকে নিম্ন রাজনৈতিক নীতি। নিম্ন রাজনৈতিক নীতি হচ্ছে বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলো নেতৃবৃন্দরা আরেক পলিটিক্যাল পার্টির নেতৃবৃন্দকে যেমন আক্রমণাত্মক কথা বলে মনে হয় যেন এটা খুবই নিম্ন ধরনের, কারণ ব্যক্তিগত আক্রমণ তারা করে থাকে। কিন্তু উচিত হচ্ছে ভদ্রভাবে সম্মানের সাথে পরস্পরকে সম্মান করা, পরস্পরের মতামতকে শ্রদ্ধা করা, এটাই হচ্ছে রাজনৈতিক সংস্কৃতি হওয়া উচিত। কিন্তু আমাদের দেশের মধ্যে দেখা যায় অসম্ভব নিম্ন ইসলামিক কালচার, যা জনগণের জন্য শিক্ষার উপকরণ, শিক্ষিত না হয়ে বরং আরো জনগণের খারাপভাবে রাজনৈতিক সংস্কৃতি শিখে তাদের মধ্যেও অসহযোগিতামূলক আচরণ তারা সৃষ্টি করতেছে। তাহলে দেখা যাচ্ছে বাংলাদেশের মধ্যে বিদ্যমান আছে নিম্ন রাজনৈতিক সংস্কৃতি। 16 নম্বর হচ্ছে দল সংগঠনের ক্ষেত্রে রাজনৈতিক ক্ষমতার প্রাধান্য। আমাদের মধ্যে বাংলাদেশের মধ্যে দেখা যাচ্ছে যখন একটা ব্যক্তি বা একটি পলিটিক্যাল পার্টি যখন ক্ষমতায় যায়, সিংহভাগ সেই ক্ষমতাসীন রাজনৈতিক দলের সদস্য হয়ে যায়, তখন সেই দলের প্রসার বৃদ্ধি পায়। এই ক্ষমতা কেন্দ্রিক রাজনীতিটা দেশের মধ্যে একটি বৈশিষ্ট্য। যখন বিরোধী দলে থাকে সেই সদস্যগুলো তাদের ক্ষমতায় যাওয়ার পর সেই সদস্যগুলো বৃদ্ধি পেতে থাকে। তাহলে ক্ষমতায় গেলে যেরকম সাংগঠনিক তৎপরতায় তার এগিয়ে যায়,
যখন ক্ষমতা থেকে সরে যায় তাহলে সেরকম সাংগঠনিক ক্ষমতা আর থাকে না। তাহলে বোঝা যাচ্ছে বাংলাদেশের একটা দল ব্যবস্থার প্রক্রিয়া হচ্ছে ক্ষমতায় গেলেই তাদের সাংগঠনিক ক্ষমতা বৃদ্ধি পাওয়া, রাজনৈতিক ক্ষমতা বৃদ্ধি, সুসংগঠিত করা, আবার সংগঠনের কাজ প্রসার করা একটা বৈশিষ্ট্য। 17 নম্বর হচ্ছে ব্যক্তি স্বার্থের প্রাধান্য। বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থার দেখা যায় অন্যতম একটি গুরুত্বপূর্ণ প্রধান হচ্ছে তারা জাতীয় স্বার্থের চেয়ে ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দেয়। দেশের স্বার্থ সেই তাদের নিজের ব্যক্তি স্বার্থের জন্য প্রধান, এই ব্যক্তি স্বার্থের কারণে বাংলাদেশের মধ্যে এত পলিটিক্যাল পার্টির অস্তিত্ব বিদ্যমান দেখা যায়। সুতরাং আমরা বলতে পারি উপরোক্ত বৈশিষ্ট্যগুলো বাংলাদেশের বিদ্যমান থাকায় বাংলাদেশের মধ্যে কোনো উন্নত ধরনের রাজনৈতিক সংস্কৃতি বিকাশ লাভ করতে পারে না। আশা করি অচিরেই এই দেশের মধ্যে উন্নত সংস্কৃতির মাধ্যমে দল ব্যবস্থা উন্নত লাভ করতে পারবে। এই বলে আজকে ক্লাস শেষ করি।